আমার কাছে আসবি না। কেন আসবে না? তুমি আমার বউ। কিসের বউ? কার বউ? আমি কারো বউ না। তুমি কারো হতে যাবে কেন? আমার বউ, দেখে কাছে আসো, একটু আদর করি। যেখানে আমি বিয়েটাই মানি না সেখানে তোকে স্বামী হিসেবে মানার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু কেন তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না? কেন? কি সমস্যা তোমার? নাকি আমার মধ্যে কোনো দোষ আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? ভালোবাসা কি? পায়ে ধরে বলছি, আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের পানি বের হয়ে যাবে। সারা দিন জার্নি করে দার্জিলিং ছোট দিদির বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার, তার শ্বশুর শাশুড়ি সহ আরো ৫-৬ জন অতিথি এসেছে গতকাল। তার উপর আমরা, মানে বাবা মা, আমি আর রেখা। রেখা হচ্ছে আমার বান্ধবী, আমাদের পাড়াতেই বাসা। আমাদের পরিবারের সাথে তাদের পরিবারের গভীর সম্পর্ক। রেখা আমার সাথে একই ক্লাসে পড়ে, তবে বয়সে আমার থেকে ২-১ বছরের বড় হবে। একই ক্লাসে ২ বছর করে করে থেকে এখন ১০ম ক্লাসে এসে বয়স প্রায় ২২ হবে। আমারও একই দশা। বার ২-১ মেট্রিক ফেল করেছি, সেটা তো আগেই বলেছি। ওদিকে রেখা আমার থেকে এক ধাপে গিয়ে ছেলেদের সাথে ঢলাঢলি, বুক চাপাচাপি, এমনকি শোয়ারও অভিজ্ঞতা আছে। সে তার এসব অভিজ্ঞতার কথা আমাকে বলে। আর আমাদের ছোট দিদির দেওর সৌরভও একটা লুচ্চা, মেয়েদের দিকে সবসময় লোভাতুর দৃষ্টিতে তাকায়। আমাদের বাসায় যতবার আসে ততবারই আমার উপর চান্স নিতে চায়, কিন্তু আমি চান্স দেই না। তবে রেখার উপর একটু চান্স নিয়েছে। দিদি আর সৌরভ আমাদের বাসায় আসলে রেখা তাদেরকে দেখতে আসে। দিদির দেওর হিসাবে তার সাথে ঠাট্টা তামাশা করে। একবার সৌরভের মুখে কাঁচা হলুদের রং মাখিয়ে পালিয়েছিল। সৌরভও সুযোগের অপেক্ষায় ছিল। রেখাকে একা পেয়ে তার পেপে দুটো আচ্ছামতো চেপে দিয়েছিল। পরে রেখা আমাকে এসব কথা বলেছে। আমাকে জিজ্ঞেস করেছিল আমার সাথে এসব কিছু করেছে কিনা। আমি বলেছি আমি চান্স দেই নাই। সে বলে, চান্স দিস না কেন? আমার তো ভালোই লাগে, সৌরভ তো দারুণ সুন্দর। এই জন্যই রেখা ছোট দিদির বাসায় যেতে এত আগ্রহী আমি। আমরা দার্জিলিং যাচ্ছি শুনে সে বলল, আমাকে নিবি তোদের সাথে? আমি বললাম, আচ্ছা মাকে বলে দেখি, কিন্তু তোর বাসা থেকে যেতে দেবে তো? রেখা বলল, মাসি যদি বলে তবে যেতে দেবে না কেন? আমি বললাম, আচ্ছা আমি মাকে বলবো তোর কথা। যাই হোক, শেষ পর্যন্ত রেখা তার বাসা থেকে আমাদের সাথে ছোট দিদির বাসায় যাওয়ার অনুমতি পেল। রাতে খাওয়া দাওয়ার পর এখন চিন্তা, শোয়া হবে কোথায়। সৌরভ পাশের বাসায় গেল। সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে দেরাদুন। সৌরভ খবর নিয়ে এসেছে এই পাশের বাসায় ২-৩ জন থাকা যাবে। ঠিক হলো, আমি, রেখা আর সৌরভ এই ৩ জন যাব পাশের বাসায় থাকতে। সেখানে ২টো রুম আছে, একটাতে থাকব আমি আর রেখা, আর আরেকটাতে থাকবেন সৌরভ আর পাশের বাসার ভদ্রলোক, উনার নাম টিপুদা। আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন দিদি। টিপুদার ওয়াইফ মানে বৌদি বাপের বাড়ি গেছে কিছুদিনের জন্য। টিপুদা আমাদেরকে স্বাগত জানালো। আরে নিহা, কেমন আছো? কখন আসলে? আমি উত্তর দিলাম, হ্যাঁ ভালো আছি টিপুদা, আপনি কেমন আছেন? ভালো, তোমাদের মতো শালি যাদের, তারা কি আর খারাপ থাকতে পারে? তা খেয়ে এসেছ নাকি রান্না করব? আমি বললাম, খেয়েই এসেছি। তখন সৌরভও এসে ঢুকলো রুমে, বলল, আচ্ছা আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন গিয়ে, আমি দেখছি এখানে, ওরা এই রুমেই থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি, আসো তোমরা আমার সাথে। পাশের রুমে নিয়ে গিয়ে বিছানা দেখিয়ে দিলেন। বললেন, তোমরা তাহলে শুয়ে পড়ো, অনেক লম্বা জার্নি করে এসেছ, আমরা বসে একটু টিভিতে সিরিয়ালটা দেখে শুব। সৌরভ পাশের রুম থেকে চেঁচিয়ে বলল, তোমরা টিভি দেখবে নাকি? হ্যাঁ আমরাও দেখব, বলল রেখা। তাহলে আসো দেখো। টিভি দেখার ফাঁকে ফাঁকে নানান আলাপ গল্প হাসি তামাশা হচ্ছিল, এর মধ্যেই সকলের সাথে সম্পর্কটা বেশ সহজ হয়ে এলো। বাহ টিপুদা, আপনি এত সুন্দর করে কথা বলেন। কথা কি আর বললাম,
তোমাদের মতো সুন্দরী শালী কাছে থাকলে কথা আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে। আচ্ছা, তোমরা চা খাবে নাকি? লম্বা জার্নি করেছ, ভালো লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? মাথা খারাপ, দুটো শালী ঘরে থাকতে কোনো বোকা চা বানিয়ে খায় বলো? রেখা বলল, টিপুদা আমি বানিয়ে আনছি, আপনি বসেন। আমি রেখার সাথে রান্নাঘরে গেলাম। রেখা বলল, আজ টিপুদার সাথে একটু ফষ্টি নষ্টি করব। আমি বললাম, বেশি কিছু করিস না। সে বলল, তুইও করবি, দুজনের সাথে। চায়ের কাপ এনে ওদের হাতে দিলাম, দুজনে খুব খুশি হলেন। কি ব্যাপার, তোমাদেরটা কই? এখন চা খেলে ঘুম হবে না, আপনাদের জন্যই বানালাম। দেখো দেখি কাণ্ড, তোমরা খাবে না জানলে আমরাও বাদ দিতাম। চা কেমন হয়েছে টিপুদা? জিজ্ঞেস করল রেখা। চা ভালোই হয়েছে, তবে আর একটু দুধ হলে ভালো হতো। দুধ নিয়ে আসব নাকি? এত বড় বড় থাকতে নিয়ে আসবে কেন? টিপুদা রেখার বড় বড় পেঁপে দুটির দিকে তাকিয়ে বলল। এই টিপুদা ভালো হচ্ছে না কিন্তু। আপনি একটা লুচ্চা। হাসতে হাসতে বলে রেখা। কি লুচ্চামি করলাম? বলে দেব নাকি? রেখা খিলখিল করে হাসে। তার হাসির চোটে বুকের ওড়না সরে যায়। সেদিকে তাকিয়ে টিপুদা বলে, ইসকি সাইজ। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। বলে রেখা হাসতে হাসতে টিপুদার দিকে হাত উঁচিয়ে কিল মারতে যায়। টিপুদা হাত দিয়ে তার হাতটা ধরে একটা হ্যাচকা টান দেয়, ফলে রেখা টিপুদার গায়ের উপর গিয়ে পড়ে। আর টিপুদাও তাকে জড়িয়ে ধরে। শুরু হয় দুজনে ধস্তাধস্তি। রেখা খিলখিল করে হাসতে হাসতে টিপুদার হাত থেকে ছাড়া পেতে চেষ্টা করে, আর টিপুদা আরও জোরে তাকে জড়িয়ে ধরে। আমি আর সৌরভ তাদের কাণ্ড দেখে হাসতে থাকি। একসময় দেখি টিপুদা রেখার পেঁপে দুই হাতের মুঠিতে নিয়ে চাপতে শুরু করেছে। আর রেখা খিলখিল করে হাসছে, আর এই টিপুদা কি করছেন, ছাড়ুন ছাড়ুন বলে চেঁচাচ্ছে। তা দেখে সৌরভ টিপুদাকে বলল, আপনি তো ভাই একা একা সব মজা লুটে নিচ্ছেন। টিপুদা বলল, আপনি বসে আছেন কেন? আপনার পাশে আরেকটা শালী আছে না? ওরও তো একটা দরকার। আমি না না বলে চেঁচিয়ে উঠলাম, আমার এসবের দরকার নেই। কিন্তু সৌরভ আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরল। জীবনে প্রথম পুরুষ স্পর্শে আমার শরীর শিহরিত হয়ে উঠল। সৌরভের হাত আমার শরীরের এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগল। তার হাতের স্পর্শ আমার ভালোই লাগছিল, তবুও আমি আমার শরীর মুচড়াতে লাগলাম, যেন তার হাত ছাড়াবার চেষ্টা করছি। হঠাৎ রেখার কণ্ঠে আহ আহ ধ্বনি শুনে ওদের দিকে তাকিয়ে দেখি রেখা সোফায় হেলান দিয়ে শুয়ে আছে, তার কামিজটা গলা পর্যন্ত উঠানো, পেঁপে দুটো সম্পূর্ণ উদম, আর টিপুদা তার একটা পেঁপে মুখ লাগিয়ে খাচ্ছে আর একটাকে হাত দিয়ে চাপছে। আর রেখা আরামে চোখ বুজে মুখে আহার শব্দ করছে। সৌরভ জিজ্ঞেস করল, চায়ে যে দুগ্ধ কম হয়েছিল সেটা খেয়ে পুষিয়ে নিচ্ছেন নাকি ভাই? টিপুদা বললেন, একেবারে 16 আনা থেকে 18 আনা পুষিয়ে নিচ্ছি। পেঁপে খাওয়া তো হলো, রেখা মনে হয় একটু কলা খেতে চায়, বলল সৌরভ। রেখা চেঁচিয়ে উঠল, না না, আমার কলা খাওয়া লাগবে না। টিপুদা একটানে রেখার প্যান্টের ফিতাটা খুলে নিচের দিকে নামাতে গেল। রেখা খিলখিল করে হাসতে হাসতে হাত দিয়ে ওটা ধরে বলল, এই এখানে না। আমার লজ্জা লাগবে না বুঝি? তাহলে বেডরুমে চলো বলে টিপুদা রেখার 2 হাঁটুর নিচে 1 হাত আর পিঠের নিচে 1 হাত ঢুকিয়ে তাকে পাজাকোলা করে তুলে বেডরুমের দিকে যেতে শুরু করল। আর রেখা বলল, এই কি করছেন, ছাড়ুন ছাড়ুন বলে হাত পা ছুটতে লাগলো। ওরা বেডরুমে চলে গেলে সৌরভ আমাকে জড়িয়ে ধরে বলল, চলো আমরাও যাই, বলে আমাকে উঠিয়ে নিয়ে এলো আরেকটা বেডরুমে। বিছানার উপর দুজন পাশাপাশি বসলাম। এবারে আর রাগ ঢক নয়, সরাসরি ঘাড়ের পিছনে হাত দিয়ে কামিজ চেন এক টানে খুলে ফেলে গলা দিয়ে হাত ভিতরে ঢুকিয়ে দিলেন। 2টা পেঁপে একসাথে চাপতে শুরু করলেন। সৌরভ বললেন, তোমার পেঁপে তো বেশ সুন্দর, আমি তো আগে খেয়াল করিনি। সে 2 হাতে পেঁপে দুটি চাপতে লাগলেন আমার পেঁপে।
আহা, সে যে কি এক অনুভূতি! শিহরণ, লজ্জা, ভয় সবকিছু মেশানো একটা আলাদা অনুভূতি। জামা খুলে ফেলে এক হাতে পেঁপে চাপছেন বললে ভুল হবে, কতদিনের উপসী কে জানে। বউ তো অনেকদিন হয় বাপের বাড়ি, তাই শোধ করছেন ক্ষুধার্ত বাঘের মতো। এবার অন্য পেঁপের বোটা মুখে ভরে খেতে লাগলেন। এবারে আরেকটা অদল বদল করে অনেকক্ষণ ধরে খেলেন আর চাপলেন। আমি বললাম, কি করছো সৌরভ? আমার ভয় হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি, সব ভয় দূর হয়ে যাবে। চট করে উঠে দাঁড়িয়ে কোনো রকম পেঁচিয়ে থাকা লুঙ্গিটা খুলে ফেললেন, তারপর গায়ের জামাটাও। একেবারে উন্মুক্ত হয়ে গেলেন সৌরভ। আমি কল্পনাও করতে পারি নাই যে এই লোককে এই বেশে দেখব। সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললাম। আহা, চোখ বন্ধ করলে কেন? তাকাও না, তাকিয়ে দেখো। তোমার জন্য আজ আমি সব দিয়ে দেব, আমার যা আছে সব দেব। তুমি না দেখলে কেমন হয়? দেখো সোনা, দেখো। আদরের পর আদর খেয়ে নাকে নাক ঘষে জোর করে চোখ খুলে দিলেন আমায়। ওমায় কি! সৌরভের কলাটা শটান দাঁড়িয়ে আছে। ধরবে একটু? নাও, ধরে দেখো বলেই আমার ডান হাতটা নিয়ে কলা ধরিয়ে দিলেন। আমি সম্মোহিতের মতো ধরে রইলাম। ধরে বসে থাকলে হবে? আরো কত কাজ আছে না? তোমাকে আজ একটা নতুন খেলা শেখাবো। দেখো, ভালো করে দেখো, চেপে দেখো। এটা দিয়ে খেলতে হবে। এটা তো একটা খেলনা। চেপে দেখব কি? এত বিশাল এক লৌহদণ্ড, আগুনের মতো গরম, মাথার গরমটা হাঁসের ডিমের মতো, গোড়ায় কালো লোমের মধ্যে মনে হচ্ছে গভীর অরণ্যের মধ্যে একটা কামান দাঁড়ানো রয়েছে, নিচে একটা গোলা বারুদের ঝুলি ঝুলছে। কলাটা দুই পেঁপের মাঝখানে চেপে ধরলেন। এবারে সেখান থেকে ছাড়িয়ে ঝট করে কলার মাথাটা আমার গালে ছোঁয়ালেন। এবারে আমার মাথা ধরে কলার গোড়ায়, যেখানে সেই গভীর অরণ্য, সেখানে মুখ চেপে ধরলেন। আহ, কেমন যেন নেশা ধরিয়ে দিল, ছাড়াতে পারছি না নিজেকে। লোমগুলি সারা গালে, ঠোঁটে নাকে ঘষা লাগছে। উনিও কোমর দুলিয়ে দুলিয়ে কি সুন্দর করে আমার সারা মুখ, চোখ, নাক, ঠোঁট, কপালে ছুঁয়ে দিচ্ছিলেন। কোনো রকম ছাড়িয়ে নিয়ে বললাম, সৌরভ প্লিজ, আমার ভয় হচ্ছে, আমি যাই, ছেড়ে দেন। আরে বোকা মেয়ে, এখন খেলা শেষ না করে কি যেতে পারবে? রেখা এসে দেখে ফেললে কি হবে? আরে দেখবে কি, ওরাও তো এসবই করছে। আচ্ছা, আমি দেখে আসি। চলো। আমরা দুজন অন্য বেডরুমটার সামনে এসে দাঁড়ালাম। দরজা একটু চাপ দিতেই ফাঁক হয়ে গেল। ভিতরে তাকিয়ে দেখি রেখা আর টিপুদা সম্পূর্ণ উন্মুক্ত। টিপুদা রেখার উপরে শুয়ে তার বড় বড় পেঁপে দুটি খাচ্ছে। সৌরভ ওখানে দাঁড়িয়েই আমার পেঁপে চাপতে লাগল। বলল, চলো আমরা এবার যাই। আমরা রুমে ফিরে এলাম। আমি নিচে পা রেখে খাটে বসে আছি, আর ও আমার সামনে দাঁড়ানো, মুখটা ধরে কাছে টেনে নিয়ে আদর খেয়ে বললেন, একটু হা করো। কোনো রকম ঠোঁট দুটা একটু ফাঁক হলে উনি কলার মাথাটা আমার দুই ঠোঁটের ভিতর ঢুকিয়ে দিলেন। একটু খেয়ে দেখো, কেমন লাগে। আমি যেন কেমন হয়ে গেলাম, নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। উনি যা বলছে মন্ত্রমুগ্ধের মতো তাই করে যাচ্ছি। খাচ্ছি, একটু একটু রস আসছে, নোনতা স্বাদ, ভারী মজা। সৌরভ আমার মাথায় কপালে হাত বুলিয়ে আদর করছিলেন। কতক্ষণ এভাবে খাচ্ছি মনে নেই এত। অনেকক্ষণ খাওয়ার পর কলাটা মুখ থেকে বের করে বললাম, আর পারছি না সৌরভ। আচ্ছা থাক, আর লাগবে না। এবার আমাকে ধরে খাটে শুইয়ে দিলেন। কিছু বুঝে ওঠার আগেই প্যান্টোর ফিতা টান দিয়ে খুলে, প্যান্টো টেনে খুলে খাটের ওপাশে ফেলে দিলেন। কানে কানে বললেন, এতক্ষণ তুমি করেছ, এবারে দেখো আমি কি করি। সৌরভ কথা বলছিলেন আর আমার নিচের সোনার ওখানে হাত বুলিয়ে আদর করছিলেন। চুল ধরে টানছিলেন আর আমার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠছিল। সোনার ভিতর হাত ঢুকিয়ে রসে ভিজিয়ে এনে উপরে ঘষছিলেন। এতক্ষণ খেয়াল করিনি, সোনা রসে ভিজে চুপচুপে হয়ে গেছে। সোনাতে যে এত রস থাকে জানতাম না। যখন ওখানে আঙ্গুল ঢোকাচ্ছিলেন, সমস্ত শরীরে বিদ্যুৎ প্রবাহ বয়ে যাচ্ছিল, শরীর ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠছিল। ওই খেলা শেষ করে এবার একটা পেঁপের বোটা মুখে পুরে নিলেন, আর এক হাতে অন্য পেঁপে ধরে চাপছেন। পেঁপে বদলে খাচ্ছেন, কামড়াচ্ছেন, কিন্তু কোনো ব্যথা বোধ করছি না।
আর আস্তে আস্তে নিচে নেমে নাভির কাছে এসে নাভিতে আদর খেলেন। আমার অনেক আদরের, অনেক যত্নের সেই রেশমের মতো নরম চকচকে লোমগুলোতে তার মুখ ঘষলেন, আদর খেলেন। ওমা একই, এবারে সোনা মুখে নিয়ে খাচ্ছেন। কি করে বলি এই সুখের কথা, মরার মতো পড়ে থেকে শুধু ভিন্ন রকম এক স্বাদ ভোগ করছি। এবারে তার জিহবা আমার সোনার ভিতরে সিধিয়ে দিয়ে কতভাবে যে আমার সোনা খেয়ে দিচ্ছিলেন তা আর আমার ভাষায় বর্ণনা দিতে পারলাম না, শুধু এটুকুই বলতে পারি, মনে হচ্ছিল উনি কোনো অসাধারণ সুস্বাদু কোনো কিছুর স্বাদ পরীক্ষা করছেন, আমাকে সুখের কোনো সাগরে ভাসিয়ে দিয়েছেন। উনি যখন সোনা খাচ্ছিলেন তখন তার কোমরটা আমার মাথার দিকে চলে এসেছিল, দেখলাম কলাটা সেই রকম দাঁড়িয়ে আছে, নিচে ঝোলাটা ঝুলছে, লোভনীয় দৃশ্য, লাইটের মৃদু আলোতে তার দণ্ডটা একটা কুতুব মিনারের মতো মনে হচ্ছে। এর মধ্যে লজ্জার বাধা একটু কমে এসেছে, সৌরভকে মনে হচ্ছিল কত চেনা, কত আপন। উনি আমাকে তার বুকের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। আমি হাত বাড়িয়ে তার ঝুলন্ত কলাটা মুঠিতে নিয়ে আমার মুখের কাছে আনার জন্য টানলাম। মনে হয় সৌরভ বুঝতে পেরেছেন। সৌরভ আমার কাঁধের দুই পাশে দুই হাঁটুতে ভর রেখে কুকুরের মতো উপুর হয়ে সোনা খাচ্ছেন, আর কলার মাথাটা আমার ঠিক দুই ঠোঁটের ফাঁকে এনে দিলেন। আমি কেমন করে যেন কলার মাথাটা, বড় একটা ডিমের মতো যেটুকু, তার সবটুকুই মুখে নিলাম। আমি এখন কলা খাচ্ছি। সোনা খাওয়া শেষ করে সৌরভ ভাই উঠে বসলেন। এবার উনি আমার কোমরের নিচে দুই পায়ের ফাঁকে বসলেন, আমার পা দুটি তার কাঁধের উপর রেখে দুই হাত দিয়ে সোনার ঠোঁট ফাঁক করে দিলেন। কলার মাথা সোনার মুখে রাখলেন, আমাকে বললেন, তুমি কি রেডি? আমি বুঝলাম উনি এবার তার জিনিসটা আমার ভিতর ঢুকাবেন। ও আমার জবাবের অপেক্ষা না করে আস্তে করে কোমর দুলিয়ে কলার মাথাটা আমার সোনার মধ্যে ঢুকিয়ে দিলেন। পুচ করে একটা শব্দ হলো, শুধু বুঝতে পারছি এতক্ষণ যে কামানটা দেখেছি সেটি আমার শরীরের ভিতর ঢুকে পড়তে শুরু করেছে, আমার সমস্ত শরীরে এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়তে লাগলো। মনে হতে লাগলো একটা গরম লোহার ডান্ডা আমার সোনার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। আস্তে আস্তে সবটুকুই ঢুকে গেল। এবার কাঁধ থেকে পা নামিয়ে আমার বুকের উপর এসে দুই পাশে তার দুই কনুইতে ভর দিয়ে কোমর দোলাতে লাগলেন। কলাটা নানা রকম চক চক চুক চুক শব্দ করে ভেতরে ঢুকছে আর বের হচ্ছে। আমি আমার তলপেটের উপর হাত বুলিয়ে কলার উপস্থিতি অনুভব করার চেষ্টা করলাম, কিন্তু কলার অস্তিত্ব খুঁজে পেলাম না। মনে হলো আমার সোনার গহ্বরে কলা কোথায় হারিয়ে গেছে, দেখা যাবে না। আমার সোনার গহ্বর এত গভীর ভেবে অবাক হলাম। সৌরভ মাঝে মাঝে পেঁপের বোটা খাচ্ছেন, এবারে বোটা ছেড়ে একটু উপরে খাচ্ছেন, গালে ঠোঁটে আদর খাচ্ছেন আর কোমর দোলাচ্ছেন। বিভিন্ন ভঙ্গিতে তিনি আমাকে খেলে চলেছেন। এবার আমার পেঁপের উপরে একটা কামড় দিয়ে উঠে বসে কলাটা বের না করেই আবার সেখানে হাঁটু উঠিয়ে দুই পায়ের পাতার উপর বসলেন। এবার বসে বসে কলা ঢোকাচ্ছেন, বের করছেন। দুই হাতে দুই পেঁপে ধরে চাপছেন, পেঁপের বোটা ধরে খেলছেন, বোটার চারদিকে আঙ্গুল দিয়ে বৃত্ত আঁকছেন। এবারে প্রাণপণ জোরে ধাক্কা দিয়ে সবটুকু কলা সোনার ভিতর ঢুকিয়ে উনার আর আমার তলপেট একত্রে মিলিয়ে দিয়ে চাপ দিতে লাগলেন। আচ্ছা, এবার একটু কাত হও। আমি ডান পা ওর মুখের উপর দিয়ে সরিয়ে বাম দিকে কাত হলাম। উনি খুব সতর্ক হয়ে কলা ধরে রাখলেন যেন সোনা ছেড়ে বেরিয়ে না আসে। এবারে আমাকে কাত অবস্থায় খেলছেন, এক হাতে একটা পেঁপে ধরেছেন আর অন্য হাতে আমার কোমরের উপরে ধরে রেখেছেন। এমন খেলা খেলছেন যেন এর কোনো শেষ নেই। কি যে মধু, কি যে সুখ, আবেশে আমার চোখ বুজে আসছিল। এবার মনে হলো কলাটা ধীরে ধীরে আরো শক্ত হচ্ছে। সৌরভ ঘন ঘন শ্বাস ফেলছেন, ভয় পেলাম। সৌরভের কষ্ট হচ্ছে মনে হয়, তাকিয়ে রইলাম। সৌরভ আবার আমাকে চিৎ করে দিলেন, আমার উপর আবার শুয়ে পড়লেন, দুই কনুইতে ভর রেখে দুই হাতে আমার মুখ জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, নিহা তোমার হয়েছে? আমি বললাম, হ্যাঁ, আর পারছি না, কখন শেষ হবে? সৌরভ ঠোঁটে চুমু খেয়ে বললেন, এই তো হচ্ছে। তুমি কলাটা বের করো। পিচ্ছিল কলাটা টেনে বের করলাম, অসম্ভব শক্ত, হাতের মুঠে ধরতে চাইছে না।
আমাকে কলা ধরে রাখতে বলে বুকের উপর দিয়ে আমার মুখের কাছে এগিয়ে এলেন, আমার হাতে হাত রেখে দেখিয়ে দিলেন, এইভাবে হাত উঠা নামা করো। আমি মন্ত্রমুগ্ধের মতো তাই করছিলাম, সদ্য সোনার ভিতর থেকে বের করে আনা আগুনের মতো গরম কলা আরো শক্ত হলো, কেমন যেন কেঁপে কেঁপে উঠল। হঠাৎ কলার মুখ দিয়ে পিচকিরির মতো তরল কি যেন বেরিয়ে আসছে, চিরিক চিরিক করে আমার ঠোঁট খোলা মুখের ভিতর, চোখ নাক সব ভরে গেল। কলাটা একটা মৃদু লয়ে থরথর করে কাঁপছে। আমি আবার ভয় পেলাম, একই হলো। সৌরভ জোরে বললেন, হাত থামিও না। আবার যেমন করছিলাম তেমন করতে লাগলাম। আস্তে আস্তে কলার কাঁপন কমে আসলো। সৌরভ আমার বুকের উপর বসে আমাকে আবার হা করিয়ে কলার মাথা মুখের ভিতর ভরে দিয়ে খেতে বললেন। এর আগেই তো মুখের ভিতরে কিছু ঢুকেছিল। কলা খাচ্ছি, এখনো থির থির করে কাঁপছে, মুখ দিয়ে এখনো বের হচ্ছে সে কি নোনতা অম্ল মধুর স্বাদ, অমৃত সুধা। আমার মুখ থেকে কলা বের করে বললেন, হয়েছে সোনা, আর লাগবে না, অনেক হয়েছে, অনেক সুখ দিয়েছ। কলার মুখে থেকে বের হওয়া সর্বমধু মুখের উপর গাল বেয়ে ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে। সৌরভ একটা টাওয়েল দিয়ে মুছে দিলেন। জিজ্ঞেস করলেন, এগুলির নাম জানো? আমি চুপ করে থাকলাম। পেপে ধরে ঝাঁকনি দিয়ে আবার বললেন, উনি বলো না এগুলির নাম জানো? আমি বললাম না, কি করে জানব? এগুলি হলো মধু, স্বর্গমধু। কথা বলতে বলতে পিছনে হাত বাড়িয়ে সোনার ভিতর আঙ্গুল দিয়ে দেখে বললেন, কি নিহা, কেমন লাগলো? আমি কিন্তু তোমার সাথে খেলা করে খুব শান্তি পেয়েছি, অনেক সুখ দিয়েছ তুমি। আমি ধারণাই করতে পারি নাই যে তোমাকে খেলে এমন সুখ পাব। সত্যি বলতে কি, বউ ও এত সুখ দিতে পারে না। তোমার কেমন লেগেছে বলো না নিহা সোনামণি। আমি লজ্জায় কিছু বলতে পারলাম না। উঠে তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম উন্মুক্ত অবস্থাতেই। সৌরভও আমার সাথে এলো। আমরা বাথরুমের সামনে এসে দেখি টিপুদা আর রেখা বাথরুমের দরজায় দাঁড়ানো, তারাও সম্পূর্ণ বিবস্ত্র। এরপর সে রাতে আরো 3 বার আমরা খপাখপ খেলা করেছি। যে কয়দিন আমরা দার্জিলিং ছিলাম প্রতিদিন এরকম ঘপাঘপ চলত। এরপর সময় পেলে আমরা আপুর বাসায় দার্জিলিং যেতাম ঘপাঘপ করতে। 4 জন এক রুমে দার্জিলিং গিয়ে কিভাবে গ্রুপ ঘপাঘপ করেছিলাম সে গল্প শুনতে হলে অন্য ভিডিওগুলি দেখুন। ধন্যবাদ সবাইকে। কিসের ভালোবাসা? যেখানে তোকে কখনো স্বামী হিসেবে মানবো না সেখানে আবার ভালোবাসা? তোর এরকম উৎফট ধরনের কথা শুনে আমি বারবার অবাক হয়ে যাই। তুই এসব চিন্তা ভাবনা করিস কি করে? কেন, কি এমন হয়েছে যার জন্য তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না? নাকি আমি কোনো অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে স্বামী হিসেবে মানতে নারাজ? তুমি বলো, আমার কি এমন ভুল হয়েছে যার জন্য তুমি বিয়েটাকে মানো না? তুই কি করে ভাবলি তোর মতো একটা ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নেব? তুই আমাদের স্ট্যাটাস দেখেছিস? আর তোর নিজের স্ট্যাটাসটা দেখ, তোর সাথে আমার কখনোই যায় না। তোর পাশে আমি যখন দাঁড়াবো তখন লোকে কি বলবে?